আজকের অঙ্ক ক্লাসে আমরা আসন্ন পিএসসি ক্লাসি স্পেশাল একটা অঙ্কের প্র্যাকটিসের ডিসকাস করব। যে প্র্যাকটিসের মধ্যে গড়, অনুপাত সমানুপাত, অংশেরই কারবার, নৌকা ও স্রোত এবং ট্রেনের গতির অঙ্ক রয়েছে। দেখো, মোটামুটি মডারেট লেভেলের কোশ্চেন। কিছু কিছু কোশ্চেন একটু ভাবাবে, কিছু কিছু কোশ্চেন সহজেই তোমরা সলভ করতে পারবে। দেখে নাও আজকের প্রথম প্রশ্ন। দেখে নাও, এটা হচ্ছে ট্রেনের গতি বা সময় দূরত্বের কনসেপ্টের উপর অঙ্ক। খুব সহজে পারা উচিত, খুব কেয়ারফুলি করবে। অঙ্কটা প্রথমে স্ক্রিনশট নাও। কি বলেছে দেখো, কি বলেছে দেখো, দেখো তো পারা যায় কিনা। কি বলেছে দেখো, 150 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন বিপরীত দিক থেকে 55 কিলোমিটার গতিবেগে এগিয়ে আসা অপর এক ট্রেনের এক যাত্রীকে 5 সেকেন্ডে অতিক্রম করে। প্রথম ট্রেনটির গতিবেগ কত? চলো, পারলে চ্যাটে অ্যান্সার দাও, পারলে চ্যাটে অ্যান্সার দিও। দেখি পারা যায় কিনা। দেখো, একটা অঙ্কটাকে তোমাদেরকে একটু ছবি এঁকে বোঝানোর চেষ্টা করি। দুটো ট্রেনের কথা বলা হয়েছে। দুটো ট্রেন পরস্পরের বিপরীত দিক থেকে, অর্থাৎ বিপরীত দিক বলতে কি, তাদের গতির অভিমুখটা আলাদা। একটা ট্রেন যাচ্ছে এই দিকে, তো আর একটা ট্রেন অন্যদিকে বা তার মুখোমুখি বা বিপরীত দিকে যাচ্ছে। প্রথম ট্রেনটা, আচ্ছা দীপঙ্কর অ্যান্সার পেয়েছি। আচ্ছা, বাকির অ্যান্সার করো। প্রথম ট্রেনটার গতিবেগ কত? 150 মিটার, হ্যাঁ কি না? দ্বিতীয় ট্রেনটার, সরি, প্রথম ট্রেনটার গতিবেগ ভুল বলেছি। প্রথম ট্রেনটার দৈর্ঘ্য 150 মিটার। প্রথম ট্রেনটার বেগ জিজ্ঞেস করেছে, ধরতে পারি এর বেগটা হচ্ছে এক্স কিলোমিটার প্রতি ঘন্টা। আমাকে এক্স এর ভ্যালু সলভ করলেই অ্যান্সার হবে। দ্বিতীয় ট্রেনটার গতিবেগ কত? দ্বিতীয় ট্রেনটার গতিবেগ 55 কিলোমিটার প্রতি ঘন্টা। দেখো, এটা ইন্টারেস্টিং ভাবে দ্বিতীয় ট্রেনটার কোনো দৈর্ঘ্য বলে দেওয়া হয়নি। এবার বলা আছে যে দ্বিতীয় ট্রেনটির একটি যাত্রীকে অতিক্রম করেছে, অর্থাৎ ট্রেনটিকে অতিক্রম করেনি, করেছে এর মধ্যস্থ কোনো যাত্রীকে অতিক্রম করেছে। হ্যাঁ কি না? ভালো করে দেখো, কোনো যাত্রীকে অতিক্রম করেছে, ভালো করে খেয়াল করো, ইম্পর্টেন্ট কিন্তু, ভালো করে বুঝে নেওয়ার ব্যাপার। দেখো, যাত্রীকে, কোনো পোস্টকে বা কোনো মানুষকে অতিক্রম করলে দূরত্ব কত হয়? দূরত্ব কত হয়? ট্রেনের দৈর্ঘ্য, ট্রেনের নিজের দৈর্ঘ্যটাই, অর্থাৎ 150 মিটার। হ্যাঁ কি না? এইটাই কিন্তু কনসেপ্ট। এরপরে বেগ কত হবে? এখানে বেগ বলতে আপেক্ষিক বেগ কাজে লাগবে। আপেক্ষিক বেগ কি? যখন দুটো ট্রেন মুখোমুখি যাচ্ছে, আপেক্ষিক বেগটা যোগ হবে। হ্যাঁ কি না? আপেক্ষিক বেগটা পরস্পর বৃদ্ধি পাবে। তাহলে এক্স প্লাস 55 কিলোমিটার প্রতি ঘন্টা। ইয়েস অর নো? হবে তো? মিটার পার সেকেন্ডে কনভার্ট করলে কি করব? এক্স প্লাস 55 কি করা উচিত? কত দিয়ে গুণ করব? 5/18 করলে মিটার পার সেকেন্ড হয়ে গেল। সময় কত বলা আছে? সময় বলা আছে 5 সেকেন্ড। হ্যাঁ কি না? তাহলে দৈর্ঘ্য জানি, দৈর্ঘ্য জানি, বেগ জানি, সময় জানি। একটা সুন্দর করে তৈরি হবে, একটা ইকুয়েশন তৈরি হবে যে বেগ এক্স প্লাস 55 গুণিত 5/18 ইজ ইকুয়াল টু কি বলতে পারি? দূরত্ব বাই সময়। বলা যায় তো? তাহলে এটা কাটলে কত হচ্ছে? 30। এটা দিয়ে কাটলে, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 6। তাহলে একটা স্টেপে লিখতে পারি এক্স প্লাস 55। 18 6 কত হয় বলো? 18 6 কত হয়? 18 5 90, 18 6 108। 108। তাহলে এক্স এর ভ্যালু কত হবে? 108 মাইনাস 55 ইজ ইকুয়াল টু 53। রেসপন্স করো, বোঝা গেছে কিনা? দেখো, অ্যান্সার হচ্ছে অপশান এ, 53। দেখি কার কার অ্যান্সার পেয়েছি আমি, কার কার অ্যান্সার পেয়েছি। অনেকের অ্যান্সার পেয়েছি। সুন্দর, দীপঙ্কর, এসা, শাহরুখ, বর্ষা, প্রীতি, রিঙ্কু, তন্দ্রা, ভেরি গুড, সুন্দর সুন্দর হয়েছে তো। দেখো, অনেকে আবার এইটাকেও আবার কোনো কারণে মিটার পার কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করতে চায়, তা কিন্তু নয়। কেন হবে না? কেন? আমরা যখন ধরেছি তখন কিলোমিটার পার আওয়ার ধরেছি। হ্যাঁ কি না? আমরা ধরেছি কি কিলোমিটার পার আওয়ার ধরেছি, তাই অ্যান্সার যেটা বেরোবে সেটা কিলোমিটার পার আওয়ারে বেরোবে। অ্যান্সার হচ্ছে 53 কিলোমিটার প্রতি ঘন্টা। বোঝা গেছে প্রত্যেকের? চলো, অনেকের অ্যান্সার পেয়েছি। আচ্ছা, শ্রেয়া বুঝতে পেরেছো? রেসপন্স করবে। জয়দীপ বোঝা গেছে? দেবস্মিতা, কুহেলি, রনিতা, অভিজিৎ, সংযুক্তা ক্লিয়ার তো? পূর্ণালী, হ্যাঁ স্যার, বোঝা গেছে। কাঞ্চন, ভয়েস শুনতে পাচ্ছ এবার?
হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি এখন। ওকে, চলো পরে কোশ্চেন দেখে নাও। দারুণ কোশ্চেন এটা, যারা আমার ক্লাস মোটামুটি করো, একটু ফলো করো, তাহলে তারাই এই কোশ্চেন খুব সহজে কয়েক সেকেন্ডে সলভ করতে পারবে। কি বলেছে দেখো, বিপরীত দিক থেকে ভিন্ন গতিতে আসা একই দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 18 সেকেন্ড এবং 12 সেকেন্ডে অতিক্রম করে, তারা পরস্পরকে অতিক্রম করতে কত সময় নেবে? দেখি পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন কিন্তু, দেখি পারা যায় কিনা। দারুণ কোশ্চেন, কে কিভাবে করছো সলভ সেটার থেকেও খুব কম টাইমে অ্যান্সার পাচ্ছি কিনা এটা ইম্পর্টেন্ট। দেখি পারা যায় কিনা। বর্ষা তাড়াতাড়ি অ্যান্সার করো। পিএসসি ক্লাস 7 এর পরীক্ষা আগস্ট মাসে হওয়ার সম্ভাবনা রয়েছে, তো মাঝে আর 1.5 মাস সময় বাকি। খেয়াল রেখো, রেলের ফর্ম বেরোবে, পঞ্চায়েতের এখনো কিন্তু রেজিস্ট্রেশন করা যাচ্ছে। যারা পঞ্চায়েতের রেজিস্ট্রেশন এখনো পর্যন্ত করনি তারা কিন্তু করে নিতে পারো। দেখো অ্যান্সার করবে তাড়াতাড়ি, পাচ্ছি না কেন উত্তর। উত্তর দেওয়া উচিত, উত্তর দেওয়া উচিত। দেখো একটা ট্রিক্স বলবো, এই অঙ্কের ক্ষেত্রে একটা ট্রিক্স রয়েছে। কি ট্রিক্স? ট্রিক্সটা লেখো যে নির্ণেয় সময় ইজ ইকুয়াল টু, নোট ডাউন করো, নির্ণেয় সময় ইজ ইকুয়াল টু, ট্রিক্সটা কারণ মনে আছে কেউ বলতে পারবে? লিখে নাও, 2 × T1 × T2 ডিভাইডেড বাই বাই T1 প্লাস T2। T1 প্লাস মাইনাস T2। ওকে, এটা একটু খেয়াল রেখো। এইটা কখন প্লাস মাইনাস, কথার অর্থ কি? প্লাস মাইনাস অর্থ বলতে নিশ্চয়ই প্লাসের একটা গুরুত্ব আছে, মাইনাসেরও একটা গুরুত্ব রয়েছে। প্লাস কখন হবে? দুটো সময়কে যখন আমরা বিপরীত দিক থেকে আসবে। ব্যাস ব্যাস, সুন্দর, এই তো মনে আছে। যদি দুটি ট্রেন বিপরীত দিক থেকে আসে তাহলে প্লাস হবে, একই দিকে অভিমুখে গতিশীল হলে মাইনাস হবে। হ্যাঁ কি না? একটাই এর কন্ডিশন। কি কন্ডিশন? যেন দুটো ট্রেনের দৈর্ঘ্যটা সমান হয়, যেন দুটো ট্রেনের দৈর্ঘ্যটা সমান হয়। হ্যাঁ কি না? দেখো একই দৈর্ঘ্যের কথাটা উল্লেখ করা আছে বিপরীত দিক থেকে, তাহলে উত্তর বলা যাবে 2 × 12 × 18 ডিভাইডেড বাই 12 প্লাস 18। তাহলে ওপরেরটা গুণ করার মানে গুণ করার দরকার নেই। 18 × 12 ডিভাইড বাই কত? 30। 6 দিয়ে কাটো, 6 3 6 5। এবার কত হচ্ছে তাহলে বলো? 6 × 12 72/5। 72/5 মানে কত? 14.4। অপশন এ অ্যান্সার। বলো বেরিয়েছে? দেখি কজনের অ্যান্সার পাই এটা, দেখি কজন অ্যান্সার করতে পারি। ও মানে অ্যান্সার করতে পারলো, দেখে নি একবার। আচ্ছা পেয়েছে, অনেকেই হয়েছে। দেখো প্রত্যেকে বুঝতে পারলে তো? তোমরা অনেকের মধ্যেই প্রশ্ন আসতে পারে যে স্যার এটা কি বেসিক প্রসেসে সলভ করা যেতে পারে? এটা কি বেসিক প্রসেস সলভ করা যেতে পারে? হ্যাঁ অবশ্যই যাবে। কোনো প্রসেস আরম্ভ হলে সেটা তো বেসিক প্রসেস সলভ করা যায়, তো আমরা করতেই পারি। কিন্তু বেসিক প্রসেসের থেকে এটা অনেকটাই ইজি মনে হবে। হ্যাঁ কি না? বেসিক প্রসেসের সময়টা অনেক বেশি যেতে পারে। ওকে, সমস্যা নেই। চলো পরে কোশ্চেন। না স্যার বলছি স্যার ওই নিচে T1 প্লাস মাইনাস T2 মানে কখন প্লাস থাকবে কখন মাইনাস থাকবে ওটা আরেকবার যদি বলেন। যদি দুটো ট্রেন পরস্পর বিপরীত দিকে যায়, বিপরীত দিকে বলতে মুখোমুখি, তখন প্লাস হবে। হ্যাঁ স্যার যদি দুটো ট্রেন পাশাপাশি লাইনে একই দিকে যায় তখন মাইনাস হবে। ক্লিয়ার? ঠিক আছে। চলো, Okay. যদি এটা বোঝা গিয়ে থাকে পরের অঙ্কটা কয়েক সেকেন্ডে সলভ করো। একই দিকে গতিশীল সমান দৈর্ঘ্যের দুটি ট্রেন একটি পোস্টকে যথাক্রমে 4 সেকেন্ড ও 5 সেকেন্ড অতিক্রম করে, তারা পরস্পরকে কত সেকেন্ড অতিক্রম করবে? খুব তাড়াতাড়ি। এই তো দীপঙ্কর ভেরি ফাস্ট, পারফেক্ট। রিঙ্কু, এসা সুন্দর, তন্দ্রা ভেরি গুড, শাহরুখ, প্রীতি, বর্ষা, এই তো খুব তাড়াতাড়ি, সুন্দর সুন্দর। এই কম্পিটিটিভ এক্সামের সলভ এরকম ভাবেই করতে হয়। 2 × 4 × 5। এবার বলো মাইনাস হবে না প্লাস হবে? মাইনাস। 5 - 4। হ্যাঁ কি না? তাহলে ওপরটা গুণ করলে কত হয়? 4 দুগুণে 8 5 40। 40 বলতে অপশন বি। দেখো ট্রিক্স মনে রাখলে কয়েক সেকেন্ডে অঙ্ক হচ্ছে, মানে হয়তো তুমি পেন পেপার ইউজ না করেই করতে পারবে, পেন পেপার ইউজ না করেই করতে পারবে। অনেকের অ্যান্সার পেয়েছি।
প্রায় প্রত্যেকের অ্যান্সার পেয়েছি। সুন্দর সুন্দর। চলো এগিয়ে যাই তাহলে। যারা পরে জয়েন করছো কয়েকটা একটু রেকর্ডিং দেখে নিও, ঠিক আছে? চল পরে কোশ্চেন দেখো। দেখো এটা হচ্ছে অনুপাত সমানুপাতের একটু বীজগাণিতিক প্রবলেম। দেখি এটা পারো কিনা। ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন। আর যে কোশ্চেনগুলো ইন্টারেস্টিং কোশ্চেন আছে, দেখো কি বলেছে। x প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান হলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজ টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু কত? দেখি পারা যায় কিনা। ট্রাই করো। দেখি কেউ কি অ্যান্সার করলে। ভালো কোশ্চেন, কিন্তু সহজ কোশ্চেন। আচ্ছা হ্যাঁ অ্যান্সার পেয়েছি। এসআর পেয়েছি, তন্দ্রাবী সংযুক্তা পেয়েছি, আচ্ছা কাঞ্চন পেয়েছি। পারফেক্ট পারফেক্ট। 1:2 বলছো, 1:2। দেখা যাক। বর্ষার উচিত ছিল হয়ে যাওয়া। আচ্ছা বর্ষার অ্যান্সার হ্যাঁ পেয়েছি। স্যার, হয়েছে। এক্স 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 স্কোয়ার প্লাস ওয়ান এর মানটা এক্স হলেই তো হয়ে যাবে। চলো বাকিরা 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 দেখে নাও কিভাবে সলভ করতে পারি। শাহরুখের উচিত ছিল হয়ে যাওয়া এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু ওয়ান। তাহলে বলতে পারি এটা যদি লসাগু এক্স হয়, এক্স স্কোয়ার প্লাস ওয়ান হবে ওপরে, ইজ ইকুয়াল টু ওয়ান। তাহলে এটাকে বলতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স। এই ভ্যালুটা আমরা কাজে লাগাবো। এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইজ ইকুয়াল টু এক্স, এটা কাজে লাগাবো। তাহলে আমার বের করতে বলেছে কি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস ওয়ান ইজ টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস ওয়ান। একটু ভেঙেই করছি। দেখো এটাকে এইভাবে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস থ্রি এক্স ইজ টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সেভেন এক্স লেখা যায়। হ্যাঁ কি না, জাস্ট সাজালাম। এর পরের স্টেপে এটা করতে পারি। এই মানটা কত? এই মানটা হচ্ছে এক্স প্লাস থ্রি এক্স, হ্যাঁ কি না, ইজ টু এক্স প্লাস সেভেন এক্স। তাহলে কত হচ্ছে? ফোর এক্স ইজ টু এইট এক্স। তাহলে 1:2। বোঝা গেল? দেখো খুব কঠিন একদমই নয়, পারা যাবে বা পারা উচিত। বোঝা গেছে? রেসপন্স করো। দেখো খুব ভালো কোশ্চেন, পারা উচিত। হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এই ভ্যালুটাকে এইখান থেকে বের করলাম, এই বের করে এখানে পুট করলাম। দেখো এটা কিন্তু ধরতে পারাটাই এই অঙ্কের ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা। যদি ধরতে পেরে যাও করতে পারবে। অনেকের অ্যান্সার পেয়েছি এসা, তন্দ্রা, সংযুক্তা, কাঞ্চন, বর্ষা, প্রীতি, ইশিতা, দীপঙ্কর। হয়েছে? ওকে ওকে। সুব্রজিৎ বুঝতে পারছো? অভিজিৎ ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। ওকে চলো পরেরটা। পরের কোশ্চেন দেখে নাও। নৌকা ও স্রোতের কোশ্চেন কি বলেছে দেখো। এক ব্যক্তি স্রোতের প্রতিকূলে 900 মিটার নৌকা চালাতে 12 মিনিট এবং প্রাথমিক অবস্থানে ফিরে আসতে 9 মিনিট সময় নেয়। স্থির জলে ব্যক্তিটির গতিবেগ কত কিলোমিটার প্রতি ঘন্টা? ইন্টারেস্টিং ফ্যাক্ট এখানে কিলোমিটার প্রতি ঘন্টা। আবার সমস্যার জায়গা কোথায়? মিটার, মিনিট সবকিছু গন্ডগোল করে দেওয়া আছে। দেখো তো চেষ্টা করো পারা যায় কিনা। দেখো তো পারা যায় কিনা। খুব ভালো কোশ্চেন। দেখো ভালো কোশ্চেন। দেখো এখানে দুটো জিনিস দুভাবে বের করো। কি কি? একটা অনুকূল আর একটা হচ্ছে প্রতিকূল। প্রতিকূলের বেগ। এই দুটোকে ডিফারেন্ট ভাবে বের করো। একটু ধীরে ধীরে করো, সব অঙ্ক যে তাড়াতাড়ি হবে তার কোনো মানে নেই। দেখো দূরত্ব বোথ কেসে একই আছে। অর্থাৎ দূরত্ব কত আছে? দূরত্ব হচ্ছে 900 মিটার।
এক্ষেত্রেও দূরত্ব 900 মিটার। যেহেতু কিলোমিটার প্রতি ঘন্টায় আছে, আমি মিটারকে কিলোমিটারে প্রকাশ করতে পারি। মিটারকে কিলোমিটারে প্রকাশ করলে কি কি দিয়ে ভাগ করব, কি দিয়ে গুণ করব, কি মনে হয়? মিটারকে কিলোমিটার। হুম, বলো 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 তাড়াতাড়ি। হাজার দিয়ে ভাগ করতে হবে। হাজার দিয়ে ভাগ ভাগ। ব্যাস, তাহলে 900 / 1000, দুটো শূন্য কাটলো, 9-10 কিলোমিটারে চলে এলো। এটাও তাহলে 9-10 কিলোমিটার, তাহলে দূরত্বটা কিলোমিটারে কিন্তু আমরা কনভার্ট করে ফেললাম। এরপরটা কি? এরপরটা হচ্ছে সময়। তাহলে সময় কত বলা আছে? প্রতিকূলে অনুকূলের ক্ষেত্রে কত সময়? দেখো ভালো করে শোনো, প্রতিকূলে 12 মিনিট, তাহলে প্রতিকূলের সময়টা 12 মিনিট লেখো, 12 মিনিট। অনুকূলের সময়টা ক মিনিট? 9 মিনিট। এবার এইটাকে আমি ঘন্টায় প্রকাশ করতে পারি। 9 মিনিট মানে কত ঘন্টা? 9/60 ঘন্টা বলা যায়, হ্যাঁ কি না? 12 মিনিট বলতে 12/60 ঘন্টা বলা যায়। তাহলে দূরত্ব জানি, সময় জানি, বেগ বেরোবে, হ্যাঁ কি না? অনুকূলে বেগকে আমি কি ধরতে শিখিয়েছি? ডি ধরতে পারি। ডি। তাহলে ডি এর ভ্যালু কত? ডি এর ভ্যালু কত হবে? দূরত্ব বাই সময়। তাহলে সময়। 9-10 ডিভাইড বাই 9-60, হ্যাঁ কি না? তাহলে 9-10 গুণিত 60/9, 9 কাটলো, 0 কাটলো, তাহলে 9 কিলোমিটার প্রতি ঘন্টা বলা যায়। রেসপন্স করতে হবে ইয়েস অর নো। ডি এর ভ্যালু 9 কিলোমিটার, 6 কিলোমিটার প্রতি ঘন্টা বেরিয়েছে, হ্যাঁ কি না? চলো, হ্যাঁ স্যার। তাহলে প্রতিকূলকে কি বলি আমরা? প্রতিকূলটা ইউ বলি। ইউ। ইউ এর কত হবে? ইউ এরটা হবে 9/10 ডিভাইড বাই 12/60। তাহলে কত হচ্ছে? 9/10 ইন্টু 60/12। 0 কাটলো, 6 দিয়ে কাটলে 2, তাহলে 9-2, মানে পয়েন্টে করলে কত হবে? আচ্ছা 9-2 থাক, উত্তরগুলো পয়েন্টে নেই, ভগ্নাংশে আছে। তাহলে 9-2 কিলোমিটার প্রতি ঘন্টা বলতে পারি। রেসপন্স করো ইয়েস অর নো। তাহলে ডি পেলাম, হ্যাঁ ইউ স্যার। পেলাম, দুটোতেই কিলোমিটার প্রতি ঘন্টায় পেয়েছি। স্থির জলে ব্যক্তিটির বেগ, স্থির জলে বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? বলো। এক্স দ্বারা। এক্স। এক্স এক্স দ্বারা। এক্স এর ফর্মুলা কি? ডি প্লাস ইউ বাই টু। ডি। ডি প্লাস ইউ বাই টু। ভুলে গেলে চলবে না। তাহলে ডি এর ভ্যালু কত? 6। এর ভ্যালু কত? ইউ এর ভ্যালু কত? 9/2 হ্যাঁ কি না? একটা স্টেপ হয়তো জাম্প করো না, 2 নিচে 2 আছে, তাহলে 12 + 9 এরকম আছে, তাহলে একটা স্টেপ জাম্প করছি, 21/4 বলতে পারি। 21/4 মানে কত? 5×1=4। যদি কোনো ক্যালকুলেশনে ভুল হয়, আমি এইটুকু এগিয়ে তোমাদের ছেড়ে দিতে পারি। এইবার এইখান থেকে কিভাবে 5×1=4 হয়েছে সেটা আশা করি তোমরা বুঝতে পারবে। তাহলে অপশান কি? অপশান সি অ্যান্সার। বলো বুঝতে পারলে ইয়েস অর নো। ক্লিয়ার, হ্যাঁ কি না? বোঝা গেছে? হয়েছে না হয়নি? রেসপন্স করো। ভালো কোশ্চেন কিন্তু, বেশ ভালো কোশ্চেন। ইচ্ছা করে কোশ্চেন কঠিন কিছু নেই, মিটার মিনিট এসব দিয়ে তোমাকে গন্ডগোল করতে দিয়ে উত্তর চেয়েছে কিলোমিটার প্রতি ঘন্টা। কম্পিটিটিভে এইরকমই প্রশ্ন আসে। ক্লিয়ার প্রত্যেকে? রেসপন্স করো প্রত্যেকে ইয়েস অর নো। হ্যাঁ স্যার। সুন্দর সুন্দর, চলো স্ক্রিনশট নাও। স্ক্রিনশট নাও, যাদের দেখতে মানে অসুবিধা হলো বুঝতে, তারা পরে দেখে নিতে পারবে। দেখে নাও পরবর্তী প্রশ্ন। এটা আবার অনুপাত সমানুপাত থেকে। দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো আগে। দেখো একটু ভাবো, কয়েকজন তো অ্যান্সার দিক, তারপরে শুনবো, আমি হচ্ছে করা শুরু করব। কয়েকজন অন্তত অ্যান্সার দিক, কয়েকজন অন্তত অ্যান্সার দিক। দীপঙ্কর অ্যান্সার পাচ্ছি, ভেরি গুড। দীপঙ্করের প্রচুর ইমপ্রুভ হয়েছে। চলো এবছর কিছু একটা ভালো কিছু পেতেই হবে, সামনে অনেকগুলো পরীক্ষা আছে। এসআর অ্যান্সার পেয়েছি, এসআর অ্যান্সার পেয়েছি। দেখো প্রথমে ছাত্র ছাত্র সংখ্যা অনুপাত করা ছিল 3টে ক্লাসে,
ধরে নিলাম তিনটে ক্লাস হচ্ছে, একটা এ ক্লাস, একটা বি ক্লাস, একটা সি ক্লাস। অনুপাত কত ছিল? 2:3:5। বলতে পারি এ ক্লাসের ছাত্র সংখ্যা 2x, বি ক্লাসে 3x, সি ক্লাসে 5x। বলা চলে তো? প্রতি ক্লাসে 20 জন করে বৃদ্ধি পেয়েছে, তাহলে 20 জন করে বাড়লে কত হবে? 2x প্লাস 20, হ্যাঁ কি না? 3x প্লাস 20, 5x প্লাস 20 বৃদ্ধি পেয়ে এইটা হয়েছে তো। এরপরে কি বলেছে? এই যে নতুন বৃদ্ধি পেল, এই প্রত্যেকটা এরকম যদি তিনটেকে অনুপাত আকারে প্রকাশ করি, তাহলে সেটা কত হবে? 4:5:7, হ্যাঁ কি না? এবার এরকম কি কখনো দেখেছো তিনটে অনুপাত দিয়ে ইকুয়েশন? কখনো হয়? দরকার নেই, তুমি যেটা ইচ্ছা করতে পারো। ধরো প্রথম দুটোর সঙ্গে প্রথম দুটো, শেষ দুটোর সঙ্গে শেষ দুটো, যেভাবেই হোক একটা ইকুয়েশনের একটা এস্টাবলিশ করো। তাহলে কিভাবে করতে পারি? আমি এখন লিখতে পারি 2x প্লাস 20 ইস টু মানেই ভগ্নাংশ, হ্যাঁ কি না? ইজ ইকুয়াল টু 4/5। তাহলে কোনাকুনি গুণ করলে কত হয়? 5×2=10, 20×5=100, ইজ ইকুয়াল টু 4×3=12, 20×4=80, 12x। তাহলে কত হচ্ছে? 2x ইকুয়াল টু 20 বলা চলে, x ইকুয়াল টু কত বলতে পারি? 10 বলতে পারি। রেসপন্স করো, হ্যাঁ কি না? প্রাথমিক ছাত্র সংখ্যা কত? প্রাথমিক ছাত্র সংখ্যা 2x, 3x, 5x। যোগ করলে কত হয়? তিনটে যোগ করলে কত হয়? 10x হয়। এটাই তো মোট ছাত্র সংখ্যা। তাহলে এই 10x এ যদি x এর ভ্যালু পুট করে দিই, 10 × 10 কত হচ্ছে? 100। তাহলে প্রাথমিক ছাত্র সংখ্যা কত? 100। অপশন সি অ্যান্সার। রেসপন্স করো, বোঝা গেল কিনা? অনেকের অ্যান্সার পেয়েছি, বুঝতে পারলে? তোমার মনে হতেই পারে কেন স্যার প্রথম দুটোকে আমি কম্পেয়ার করলাম কেন? আমি কি শেষ দুটো করলে হতো না? হতো। তখন ইকুয়েশনটা কি হতো? 3x + 20 = 5x + 20 = 5:7। একইভাবে প্রথম আর তৃতীয়টাকে কম্পেয়ার করতে পারতে, 2x + 20 = 5x + 20 = 4:7। যেটা হোক কম্পেয়ার করতে পারি, কারণ তিনটে পরস্পরের সঙ্গে অনুপাত থাকলে সেখান থেকে আমরা দুটো অনুপাত নিতেই পারি। বোঝা গেছে? রেসপন্স করো, ইয়েস অর নো। হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। চলো চলো, এইটা হচ্ছে আজকের সব থেকে গুরুত্বপূর্ণ অঙ্ক। কোশ্চেনটা খুব তাড়াতাড়ি টোকো তো, এক লাইনে। মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে খুব কনফিউজ করে দেয়, আর খুব মানে স্টুডেন্টরা অঙ্কটা দেখেই খুব ভয় পেয়ে যায়। যতবারই অঙ্কটা করে না কেন স্টুডেন্টদের এই অঙ্কটা একটা দেখেছি ভীতি তৈরি হয়। এই উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধের অঙ্ক, অঙ্কটা খুব তাড়াতাড়ি 2 লাইনের অঙ্ক তো, অঙ্কটা টোকো দেখি একবার, অঙ্কটা টোকো আগে। টোকেছো? অঙ্কটা পড়ি এবার। সমগ্র পৃথিবীতে জল ও স্থলের পরিমাণ এর অনুপাত 1:3 এবং দক্ষিণ গোলার্ধে তা 1:9। তাহলে উত্তর গোলার্ধের জল ও স্থলের অনুপাত কত? এইখানে একটা কথাকে আন্ডারলাইন করছি, দক্ষিণ গোলার্ধে তা, তা বলতে কার কথা বলা হচ্ছে? এখানে স্থলের কথা বলা হচ্ছে। তা বলতে এই যে অনুপাতটা না, এই অনুপাতটার কথাই বলা হচ্ছে। যে জল আর স্থলেরটাই 1:9। হ্যাঁ, মানে সমগ্র পৃথিবীতে জল ইস্টু স্থল 1:3, দক্ষিণ গোলার্ধে জল ইস্টু স্থল হচ্ছে 1:9। দেখো বাস্তব ভেবো না, বাস্তবে এইটা হয় না। বাস্তবে কি হয়? বাস্তবে জল তো বেশি আছে। যাই হোক, আমি এই তর্কে বিতর্কে বা এই ইনফরমেশনে যাচ্ছি না। যেমন ইনফরমেশন আমাকে তেমন অঙ্কে এগোতে হবে। এইবার ভালো করে কোশ্চেনটা বোঝো। একটা পৃথিবী উত্তর গোলার্ধ আর দক্ষিণ গোলার্ধকে ভাগ কে করে? কে করে? 0° বা নিরক্ষরেখা, হ্যাঁ কি না? এবার আমরা দেখো কতটা ভৌগোলিক সেটা আমি বলছি না, কিন্তু এটা আমরা ধরে নেব যে নিরক্ষরেখা উত্তর গোলার্ধ এবং দক্ষিণ গোলার্ধকে সমান দুটো অংশে ভাগ করেছে। ভালো করে শোনো, সমান দুটো অংশে ভাগ করেছে। ক্লিয়ার? তাহলে আমরা এটা বলতে পারি যে উত্তর গোলার্ধ ইস্টু দক্ষিণ গোলার্ধর আয়তনের অনুপাত কত হবে? 1:1 হতে পারে। রেসপন্স করো, প্রতিটা লাইন ভালো করে বুঝবে।
1:1 হবে, হ্যাঁ হ্যাঁ কি না? ক্লিয়ার? যদি তোমাকে এই কম্পেয়ার করতে হয় যে পৃথিবী, সমগ্র পৃথিবী ইস টু দক্ষিণ গোলার্ধ, বা সমগ্র পৃথিবী ইস টু উত্তর গোলার্ধ, তখন কত হবে একটু বুদ্ধি করে বলো তো, বলো। 2:1। ভেরি গুড, 2:1 কি করে হলো? যদি আমি এইটাকে এক অংশ ধরি, এটাকে এক অংশ ধরি, তাহলে পৃথিবীর অংশ কত হয়ে যাচ্ছে? 2 হয়ে যাচ্ছে তো। তাহলে পৃথিবী 2, দক্ষিণ গোলার্ধ 1, পৃথিবী 2, উত্তর গোলার্ধও 1। এই দুটো অনুপাতের কনসেপ্ট ক্লিয়ার হলো কিনা একটু বলো, হ্যাঁ কি না? হ্যাঁ এতটা হয়েছে কিনা বলো। হ্যাঁ স্যার। হচ্ছে। এবার খুব ইম্পর্টেন্ট, দেখো দেখো কিভাবে অঙ্কটা এগোবো বা কিভাবে অঙ্কটা করব, এটা কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট অঙ্ক। দেখো ভালো করে বুঝবে, একটা কম্পেয়ার করতে হবে কার সঙ্গে? দেওয়া আছে পৃথিবীর সঙ্গে, সমগ্র পৃথিবীর সঙ্গে দক্ষিণ গোলার্ধ। ভালো করে বোঝো, সমগ্র পৃথিবীর অংশ কত? 2 অংশ। সমগ্র দক্ষিণ গোলার্ধের অংশ কত? 1 অংশ, হ্যাঁ কি না? এইবারে ইম্পর্টেন্ট, দেখো প্রথমে জল আছে, কিন্তু জল ইজ টু স্থল, পৃথিবীর ক্ষেত্রে এর অনুপাতটা কত? 1:3। দক্ষিণ গোলার্ধের অনুপাতটা কত? 1:9। ক্লিয়ার? রেসপন্স করো হ্যাঁ কি না? হয়েছে তো? তাহলে দেখো, আনুপাতিক ভাগহার বের করো। অঙ্কটা কিন্তু সহজ নয়, কঠিন অঙ্ক। আনুপাতিক ভাগহার বের করো। আনুপাতিক ভাগহার কত হবে জলের ক্ষেত্রে? 1/4 হবে, 1/4। এটা 3/4, এটা 1/10, এটা 9/10, হ্যাঁ কি না? রেসপন্স করতে হবে, ইয়েস অর নো। হয়েছে তো? হ্যাঁ হ্যাঁ এরপরে স্যার। এরপরে স্টেপ, তাহলে 2 অংশ পৃথিবী, 1 অংশ দক্ষিণ গোলার্ধ, এটা ক্লিয়ার হয়েছিল। তাহলে বলো 2 অংশ পৃথিবীর মধ্যে জলের পরিমাণ কত? বলতে পারি 2 গুণিত 1/4। ক্লিয়ার হলো কি হলো না? স্থল কত বলতে পারি? স্থল বলতে পারি 2 গুণিত 3/4। ইয়েস অর নো? ক্লিয়ার? না এখনো হয়নি? জাস্ট 2 দিয়ে হ্যাঁ গুণ স্যার। করলাম, তাহলে এটা গুণ করে কত হচ্ছে? 1/2 হচ্ছে জল, আর স্থল হচ্ছে 3/2। ইয়েস অর নো? এতটা পর্যন্ত ক্লিয়ার হয়েছে? হ্যাঁ হয়েছে? চলো এরপরে দক্ষিণ গোলার্ধের দিকটা এসো। তাহলে দক্ষিণ গোলার্ধের দিকে জল কত হবে? যেহেতু 1 আছে, 1-এর সঙ্গে গুণ করলে ওটাই দাঁড়ায়, হ্যাঁ কি না? আর স্থলও 1-এর সঙ্গে গুণ করলে 9/10ই দাঁড়ায়। বলো ক্লিয়ার হয়েছে কি হয়নি? হয়েছে না হয়নি? হ্যাঁ স্যার। এবার হ্যাঁ স্যার। আমি জলগুলোকে লাল দিয়ে হাইলাইট করছি, আর ফলগুলোকে হলুদ দিয়ে হাইলাইট করছি। কোনো ডাউট আছে? তাহলে দেখো কোনটা জল কোনটা স্থল বুঝতে পেরেছো? দেখো পৃথিবীর জলের পরিমাণ কত দেখে বলো, সমগ্র পৃথিবীর জলের পরিমাণ কত? অংশ দিয়ে বলবে। 1/2। 1/2। 1/2 অংশ। সমগ্র দক্ষিণ গোলার্ধের জলের অংশ কত? 1/10 অংশ। 1/10। তাহলে পৃথিবী থেকে দক্ষিণ গোলার্ধ মাইনাস করলে তখনই তো আমরা উত্তর গোলার্ধ পাবো, হ্যাঁ কি না? রেসপন্স করো। হ্যাঁ স্যার। তাহলে উত্তর গোলার্ধের জল কত হবে? 1/2 মাইনাস 1/10। এটা বোঝাতে পারলাম কিনা বলো, হ্যাঁ কি না? এটা 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 বোঝাতে পেরেছি কেন 1/2 থেকে হ্যাঁ 1/10 স্যার। মাইনাস হলো? কেন সমগ্র পৃথিবীর জল মাইনাস সমগ্র দক্ষিণ গোলার্ধের জল। তাহলে লসাগু কত হবে? 10 হবে। 10 হলে 5 মাইনাস 1, 4/10 হবে। 4/10 মানে 2/5 বলতে পারি, হ্যাঁ কি না? ভালো করে দেখো, বুঝতে পারলাম কি পারলে না? পারলে কি পারলে না? ক্লিয়ার তো? তাহলে জলটা পেলাম 2/5। তাহলে উত্তর গোলার্ধের স্থল কত? কেউ একজন বলবে, আনমিউট করে বলো, কি লিখবো? 3/2 স্যার - 9/10। 3/2 মাইনাস 9/10। 9/10। ওকে, লসাগু হচ্ছে 10 লসাগু। 5 15 মাইনাস 9 ইজ ইকুয়াল টু 6/10। 6/10 মানে কত হয়? 3/5। 3/5। এইবার কোশ্চেনটা ভালো করে দেখো, কি বলেছে? কোশ্চেন থেকে অনেকে ভুল হয়ে যায়। উত্তর গোলার্ধে জল ও স্থলের অনুপাত। তাহলে প্রথমে কি লিখবো? জল ইজ টু স্থল। তাহলে জল কত? 2/5। আর স্থল কত? 3/5। 5 5 কেটে গেলে 2:3।
অপশান এ অ্যান্সার। দেখো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, আর এর শর্টকাটের ব্যাপার থেকে একটু কনসেপচুয়ালি বুঝে দেখো বুঝতে পারলে কিনা। ক্লিয়ার হয়েছে? ভীষণ ইন্টারেস্টিং অঙ্ক এটা। খুব ভালো কোশ্চেন, খুব ভালো কোশ্চেন, পরীক্ষায় দেয় কিন্তু। দেখো আমি ওই জন্য এটাকে প্র্যাকটিসে রাখলাম, পরীক্ষায় কিন্তু ইম্পর্টেন্ট। আগে বলে বুঝতে পারলে কিনা। দেখো হ্যাঁ স্যার। অঙ্কটা কিন্তু খুব কঠিন নয়, ভাষাটার জন্য হ্যাঁ কিন্তু আরো স্যার। সমস্যা হয়। অঙ্কটার মেন ইউএসপি কোনটা জানো? এই জায়গাটা, যে পৃথিবী ইস টু দক্ষিণ গোলার্ধ 2:1, পৃথিবী ইস টু উত্তর গোলার্ধ 2:1, এইটা এই অঙ্কের মেন জায়গা। বোঝা গেল? হ্যাঁ কি না, রেসপন্স করো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। প্রত্যেক ক্লিয়ার? প্রত্যেকে বলো। হ্যাঁ স্যার, বুঝে গেছি। বোঝা হ্যাঁ গেছে? স্যার। জয় দিয়ে বুঝতে পেরেছো? শ্রেয়া বুঝতে পেরেছো? সংযুক্তা? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। স্যার শাহরুখ ক্লিয়ার? প্রসেনজিৎ? হ্যাঁ স্যার। কার কি ডাউট আছে বলো? ডাউট থাকলে আনমিউট করে জিজ্ঞেস করো আমাকে। ভালো কোশ্চেন ছিল, কঠিন কোশ্চেন। আর বুঝতে পেরে গেলে আমি তাহলে একটু আমি আবার রেকর্ডিং দেবো, রেকর্ডিং দেখে নেবে। ভালো কোশ্চেন এটা। ওকে চল পরে কোশ্চেন দেখে নাও। এটা গড়ের অঙ্ক, দেখো কি বলেছে। এটা গড়ের অঙ্ক। চলো, এটাও ভালো কোশ্চেন। অঙ্কটা একটু কঠিন অঙ্ক বলতে পারি, কঠিন বলবো না, মানে একটু ঘোরানো। বর্তমানে পিতা ও তার 2 পুত্রের গড় বয়স 27 বছর। 5 বছর আগে 2 পুত্রের গড় বয়স ছিল 12 বছর। যদি 2 পুত্রের বয়সের পার্থক্য 4 বছর হয়, তবে বর্তমানে পিতার বয়স কত? দেখি কে করতে পারে। গড়ের অঙ্ক, ভালো কোশ্চেন, ভালো অঙ্ক, বেশ ভালো অঙ্ক। একজন অন্তত অ্যান্সার করো, তারপরে আমি এটাকে হচ্ছে সলভ করা শুরু করব। অন্তত একজন অ্যান্সার করো। অন্তত একজন অ্যান্সার করো। আচ্ছা, এসআর অ্যান্সার পেলাম, খুব তাড়াতাড়ি পেয়েছি। সংযুক্তরও পেলাম। আচ্ছা আচ্ছা, দেখো ভালো করে শোনো। পিতা, পিতা মানে ফাদার, পিতাকে এফ ধরতে পারি, হ্যাঁ কি না? এবং দুজন সন্তান, একটা পুত্রকে আমরা ধরতে পারি এ, তার বয়স, আর একটা পুত্রের বয়স আমরা ধরতে পারি বি। কি কি তথ্য দেওয়া আছে লেখো। প্রথমেই তথ্য যেটা দেওয়া আছে, বর্তমানে তাদের বয়সের গড় 27, তাহলে লিখতে পারি এফ প্লাস এ প্লাস বি ডিভাইড বাই কত হবে? কত হবে? 3। 3 3। স্যার। ইজ ইকাল টু 27। তাহলে এটা বলা যায় এফ প্লাস এ প্লাস বি ইজ ইকাল টু 27 3 81। এটা আমাদের পরে কাজে লাগবে। এরপরে 5 বছর আগে 2 পুত্রের বয়সের গড় ছিল কত? বয়সের গড় ছিল 12 বছর। তাহলে 2 পুত্রের 5 বছর আগে, তাহলে একজনের বয়স যদি বর্তমানে এ হয়, তাহলে 5 বছর আগে বয়স কত হবে? এ মাইনাস। A-5। একজনের যদি বয়স বি হয়, তার 5 বছর আগে কত হবে? B-5। গড় করা মানে কি? দুটোকে যোগ করে 2 দিয়ে ভাগ ইজ ইকুয়াল টু 12, হ্যাঁ কি না? তাহলে এ প্লাস বি মাইনাস 10 ইকুয়াল টু 24। তাহলে এ প্লাস বি কত? 34 হবে। রেসপন্স করো হ্যাঁ কি না। হয়েছে না হয়নি? ক্লিয়ার তো? তোমাকে পিতার বয়স জানতে চেয়েছে, এই এ প্লাস বিটা এইখানে বসিয়ে দিতে পারি, ব্যাস। এফ প্লাস 34 ইকুয়াল টু 81। তাহলে এফ ইজ ইকুয়াল টু কত হবে? 81 মাইনাস 34 কত হবে বলো? 7 আর 4 47 বছর। অপশান বি অ্যান্সার, হ্যাঁ কিনা? রেসপন্স করো স্যার, এটা প্রত্যেকে। A-5 না করে ওই 4 বছর ধরে যদি করা হয় তাহলেও তো হবে। দুটো বয়সের পার্থক্য কিভাবে করে বলো? হ্যাঁ তুমি করতেই স্যার, পারো। এটা তো এক্স ধরে করলেই তো, এক্স মানে যদি করতে পারো, কোনো অসুবিধা নেই, করতে পারো। তুমি কি বলতে চাই বুঝতে পেরেছি আমি। একটাকে এক্স ধরবে, একটাকে x-4
বা এক্স প্লাস ফোর, হ্যাঁ ধরে করতে পারো, কোনো অসুবিধা নেই। এবার দেখো আমি যেটা করলাম কি খুব কমপ্লিকেটেড লাগলো, দেখো দেখি, আমি এই বয়সের পার্থক্য আর একটা যে ইকুয়েশন বেরোতো না, যে a মাইনাস বি ইকুয়াল টু 4, এটাকে ইউজ করছি না। দেখো এর কোনো ইউজই নেই। কথাটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ কি না? হ্যাঁ বোঝা গেছে? স্যার। এখন যদি অন্য টাইপের এই অঙ্কটা দেওয়ার পরে অন্য টাইপের দেয়া হতো, যে 4 বছর পরে পিতা ও 2 পুত্রের বয়সের গড় কত হবে, তখন কিন্তু এই এ মাইনাস বিটা কাজে লাগতো। কারণ এ মাইনাস বি কাজে লাগলে তখনই আমরা দুটো ইকুয়েশনকে সলভ করে 2 পুত্রের বয়স বের করতে পারবো। হ্যাঁ কি না? তখনই সম্ভব হবে। হচ্ছে মোটামুটি ক্লিয়ার তো? ওইটা দিয়েও বেরোচ্ছে স্যার, মানে একই বেরোচ্ছে, ওটা দিয়ে আর কি বয়স দুটো বেরিয়ে যাচ্ছে, দিয়ে এই ফর্মুলায় আপনি যেটা লিখেছেন ওইটা দিয়ে একই বেরোচ্ছে। একই, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। বোঝা গেছে তো মোটামুটি? ভালো কোশ্চেন মানে ছিল। যদি ধরুন মানে ওই চারটা ধরে করি, তাহলে ওই দুটো পুত্রের বয়স একজনের আর কি 5 বছর আগে 10 আর 14 বেরোচ্ছে, আর তাহলে 5 5 বছর বছর পর পরে, 15 আর 19 হ্যাঁ হ্যাঁ, বেরোচ্ছে। সুন্দর সুন্দর, ওটা তুমি যোগ করে 34 আর 81 থেকে 34 বাদ চলে যাচ্ছে। ব্যাস হ্যাঁ ব্যাস হ্যাঁ ব্যাস, তুই দুজনের বয়স পেয়ে গেলে, যদি তোমাকে প্রশ্ন এরকম করে যে 5 বছর পর তিনজনের বয়সের গড় কত হবে, তোমার প্রত্যেকের সঙ্গে বয়সের সঙ্গে 5 যোগ করে দিয়ে তাকে 3 দিয়ে ভাগ করা যায়। ওকে, কোনো সমস্যা নেই। চল পরে কোশ্চেন দেখো। অংশীদারি কারবারের অঙ্ক, যথেষ্ট বড় অঙ্কগুলো হয়, দেখি পারা যায় কিনা। অঙ্কগুলো দেখতে একটু বড় হয়, আর প্রতিটা পরীক্ষায় এখান থেকে কোশ্চেনও দেয়। কি বলেছে দেখো, এ ও বি যথাক্রমে 16,000 টাকা ও 12,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করে। 3 মাস পর এ 5,000 টাকা তুলে নেয়, কিন্তু বি 5,000 টাকা আরো বিনিয়োগ করে। এর 3 মাস পর সি 21,000 টাকা দিয়ে ব্যবসা যোগ দেয়। বি ও সি এর লাভের পার্থক্য কত টাকা যদি 1 বছর পরে এত টাকা লাভ হয়? চলো দেখি পারা যায় কিনা। চলো দেখি পারা যায় কিনা। দেখো তোমরাও করো, আমিও করি। দেখো তিনজন ব্যক্তি কে কে, এ বি সি। চলো করো, ধীরে ধীরে করো। এ ব্যক্তি, বি ব্যক্তি আর সি ব্যক্তি। এ ব্যক্তি কত টাকা নিয়ে ব্যবসা শুরু করেছে? 16,000 টাকা নিয়ে। বি ব্যক্তি 12,000 টাকা নিয়ে। ওকে, তাহলে এ ব্যক্তি 3 মাস পরে, তাহলে এই টাকাটা ক মাস খেটেছে? 3 মাস কেটেছে। তাহলে 3 মাস কেটে কত হয়ে যাচ্ছে? 16 3 48 0 0। এরপর এই টাকাটা কি হয়ে যাচ্ছে, সে কত টাকা তুলছে? 5,000 টাকা তুলে নিচ্ছে। তাহলে 16,000 টাকা থেকে 5,000 টাকা তুলে নিলে কত টাকা পড়ে থাকে? 11,000 টাকা। 11,000। এই টাকাটা কমাস খাটবে বছরে, আর কমাস বাকি আছে বলো? আর 9 মাস বাকি আছে। এই টাকাটা 9 মাস খাটলে কত দাঁড়াচ্ছে? 11 9 99,000 টাকা হচ্ছে। তাহলে এই টাকাটা প্রথমে হলো, এই টাকাটা পরে হলো, তাহলে মোট কত হলো? মোট হচ্ছে কত হবে? 48 প্লাস 99, 0 0 0 8 9 17, 17 হইল 147, 1,47,000 টাকা হলো এই দুটো টাকাকে যোগ করে। এটা এর ক্ষেত্রে পাওয়া গেল। স্যার হুম হুম হুম। ওখানে ভুল করেছে স্যার, ওই যে বলছে 16 গুণ 48,000 করলাম তো, এবার 5,000 টাকাতে তুলে নিলে আমি 48 থেকে বিয়োগ দিয়ে দিয়েছিলাম, না না ওটা না না হবে না, না ওটা না? কেন হবে? মূলধন থেকে বিয়োগ হবে না, ও, মূলধন থেকে বিয়োগ হবে, 48 থেকে বিয়োগ কখনোই হবে না, মূলধন কমছে বাড়ছে। চলো এরপরে কি বলেছে, কিন্তু বি, আচ্ছা বি এরটা একটু হিসাব করে নি। বি এরটা 3 মাস কেটেছে, বি এরটা 3 মাস খেললে কত হবে? 12 3 36 হবে। এ যেমন টাকাটা তুলেছে, কিন্তু বি কি করেছে? আরো 5,000 টাকা অ্যাড করেছে। তাহলে কত হলো? 17 হলো। এই 17 যদি 9 মাস খাটে, তাহলে 17 9 কত হয়? 153। হ্যাঁ কি না? 0 0 0। তাহলে ভালো করে বোঝো, প্রথমে 36,000 টাকা, তারপরে 1,53,000 টাকা, এই দুটো টাকাকে যদি যোগ করা হয়, তাহলে বিয়ের কত টাকা হচ্ছে পাওয়া যাবে? তাহলে 3টে 0। এবার 9 8 1, দেখো ঠিক হলো কিনা? 1,89,000 টাকা। এবার চলো সি এর ক্যালকুলেশন। সি কত টাকা দিয়ে ব্যবসা শুরু করেছে? এরও 3 মাস পরে। ওকে,
তাহলে 21,000 টাকাতে যোগ দিয়েছে বটে, তবে এই 3 মাসেরও 3 মাস পরে, তাহলে 6 মাস পরে যোগদান করেছে। তাহলে কত টাকা খাটবে, কত মাস খাটবে? 6 মাস খাটবে। মাস। তাহলে 6 মাস খাটলে কত হবে? 0,0,0,6 এইটা দাঁড়াচ্ছে। রেসপন্স করো, 1,26,000 টাকা দাঁড়াচ্ছে সি এর ক্ষেত্রে। তাহলে A/B/C কত হবে বলো? বলতে পারি 147:189:126। কাটাকাটি যাবে? কাটাকাটি কি যাবে? হ্যাঁ স্যার যাবে। হ্যাঁ 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে যাচ্ছে। 3 দিয়ে গেলে কত হয়? এটা হচ্ছে 89, তারপর 7 দিয়ে যাবে। এটা 89, এটা হচ্ছে 63, এটা হচ্ছে 42, আবার 7 দিয়ে যাবে। 7:9:6। 7:9:6, হ্যাঁ কি না? হয়েছে? তাহলে ভালো করে শোনো, আনুপাতিক বি আর সি এর লাভের পার্থক্য জানতে চেয়েছে। বি আর সি এর লাভের পার্থক্য। আচ্ছা, একটু আনুপাতিক ভাগাড়গুলো হিসাব করি। 3 জনের কত হয় বলো? 22। 7/22, 9/22 আর 6/22। আমি বি আর সি কে আলাদাভাবে বের করব না। তাহলে বি আর সি এর আনুপাতিক ভাগাড়ের পার্থক্যটা কত? 9/22 মাইনাস 6/22 ইজ ইকুয়াল টু 3/22। এই 3/22 সঙ্গে কত গুণ করব? 26,400। 22 দিয়ে কাটছে দেখো, 22 2 12, 12×3 = 3600। দেখো বোঝা গেল কিনা? অপশান সি অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? রেসপন্স করো হ্যাঁ কি না। বোঝা গেছে? দেখো অভিজিৎ ক্লিয়ার তো? না বুঝতে পারলে বলবে আমাকে। সংযুক্তা ক্লিয়ার? প্রসেনজিৎ, অন্দ্রা ক্লিয়ার তো? জুঁই, ঈশিতা? সুন্দর। পূর্ণালী, পূর্ণালী বুঝতে পেরেছো? মৈত্রী, কাঞ্চন? হ্যাঁ স্যার। চলো সুন্দর। আজকে শেষ অঙ্ক দেখে নাও, এটাও গড়ের অঙ্ক। দেখো কি বলেছে। 30 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 20 বছর বয়সের একজন ছাত্রের পরিবর্তে 2 জন ভর্তি হলো যাদের বয়সের পার্থক্য 5 বছর। সমস্ত ছাত্রের গড় বয়স x বছর হলে নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? ভালো কোশ্চেন। নতুন কম বয়সী ছাত্রের বয়স কত? খুব ভালো কোশ্চেন। দেখি পারা যায় কিনা, দেখি পারা যায় কিনা। নতুন কম বয়সী ছাত্র, দেখি চেষ্টা করো। আমি ওইটা দিয়ে শুরু করব। 2 জন ছাত্র তো, তাহলে একজন হচ্ছে কম বয়সী, যাকে আমরা এক্স বছর ধরতে পারি, আর অপরজন যেটাকে আমরা বেশি বয়সী ছাত্র, কম মানে ওদের দুজনের মধ্যে, তার বয়স তাহলে কত হবে? কে বলবে? বয়সের পার্থক্য 5 বছর বলেছে। x+5। x+5, তাহলেই বড় হলো। মাইনাস করে দিলে কিন্তু মুশকিল হয়ে যেত, হ্যাঁ কি না? কম বয়সী যদি এক্স হয়, তাহলে বেশি বয়সী x+5। অসুবিধা নেই। ক্লিয়ার? এইবার ভালো করে শোনো, খুব ইম্পর্টেন্ট, কিভাবে করা উচিত দেখো। দেখো একটা ইকুয়েশনে সলভ হবে। 30 জন ছাত্রের গড় বয়স 15, মোট বয়স কত? 30 ইন্টু 450। 450। 30 ইন্টু 15 ইকুয়াল টু 450। কোনো অসুবিধা নেই। দেখো এই 450 গড় মোট বয়স আছে, এখান থেকে কত বয়সটা কমবে? এই 450 থেকে কমবে হচ্ছে 20 বছর। কেন 20 বছর একজনকে বের করে দিচ্ছি, তারপরে যোগ করাচ্ছি কাকে? 2 জন ছেলে, যার একজনের বয়স হচ্ছে এক্স আর একজনের বয়স হচ্ছে x+5। দেখো ইকুয়েশনটা ঠিক লাগছে কিনা, হবে কিনা? এবার মানে টোটাল ছাত্র সংখ্যা কত হবে এবার? 30 ছিল, 31 হবে। একজন কমে 2 জন বাড়লো। 30 ছিল, একজন কমলো, 2 জন বাড়লো, হলো কত? 31। তাহলে ডিভাইডেড বাই 31 ইজ ইকুয়াল টু কত? 15। হ্যাঁ কি না? তাহলে কত হবে? তাহলে হবে হচ্ছে কত হচ্ছে ক্যালকুলেট, এটা হচ্ছে 430, 30 435 430। হ্যাঁ 35 প্লাস 2x 2x ইকুয়াল টু 15 গুণিত 31। 465। ওকে, হ্যাঁ 435 প্লাস 2x
ইকুয়াল টু 465, তাহলে 2x ইকুয়াল টু কত 30, x ইকুয়াল টু কত 15। তাহলে কম বয়সী ছাত্র জানতে চেয়েছে, এটা এক্স ধরেছিলাম, তাহলে অ্যান্সার কত 15 বছর, অপশন বি। যদি বলতো বেশি বয়স তখন কত হতো, তখন হতো 20 বছর। 20 বছর। কুড়ি। দেখো ক্লিয়ার হচ্ছে। আজকের অঙ্কগুলো কিন্তু বেশ কিছু ইন্টারেস্টিং অঙ্ক ছিল। স্যার এরপরে এটা যদি হুম বলো বলো। দুটোর মোট বয়স বার করে যদি আগেরটার থেকে, যেহেতু 20 বছর বাদ গেছে, হ্যাঁ করতে পারো, কোনো অসুবিধা নেই। হ্যাঁ তাতে তো এত কিছু করতে হয় না। করতে পারো, ভুল কিছু বলোনি, করতে পারো। আর এমনি এমনি এটা যেটা বললাম, এখানে কি বুঝতে অসুবিধা হচ্ছে? কম বয়সী এক্স, বাকিটা এক্স প্লাস 5, 4.5 থেকে 20 মাইনাস করবো, ওটা যোগ করবো, ডিভাইড বাই 31 ইকুয়াল টু 15। ইকুয়েশন সলভ করো, অ্যান্সার। তুমি যেটা বলছো ওতেও কোনো ভুল নেই। ওকে হচ্ছে। চলো, রেলের পরীক্ষা আসন্ন। রেলের হচ্ছে একটা লেভেল 1-এর বড় ভ্যাকেন্সি বেরোবে, কারণ প্রতিনিয়ত দুর্ঘটনার দরুন এএলপি সংখ্যা হঠাৎ করে বাড়িয়েছে, ইনক্রিজ করেছে, প্রায় 3 গুণ হয়েছে এএলপি সংখ্যা, ভ্যাকেন্সির সংখ্যা। তো এটা জানা যাচ্ছে যে লেভেল 1-এও হিউজ ভ্যাকেন্সি নিয়ে ফর্ম বেরোবে, যার পরীক্ষা স্যার ওইগুলো কি নর্মাল যারা গ্রাজুয়েট বা এমনি তাদের জন্য পোস্ট আসবে? মানে এগুলো তো সে আইটি নাকি লাগে না না রেলের, না তাই না না না, এনটিপিসি ইয়ে তো এগুলো। দাঁড়াও শোনো, লেভেলের যে আছে না, লেভেল 1, 2, 3, 4, 5, 6 আমি বলেছিলাম, আর একবার শুনে নাও। এইটা হচ্ছে 6টা লেভেল। এই 6টা লেভেলের মধ্যে লেভেল 1টাকে আগে বলা হতো গ্রুপ ডি। এখানে লাগে হচ্ছে মাধ্যমিক আর আইটিআই। আইটিআই প্রেফারেন্স পায় বটে, তবে অত তো আইটিআই নেই, 1,35,000 ভ্যাকেন্সির মতো, তাই এটা মাধ্যমিক পাস হলেও চলে। এইবার এই 2 থেকে 6 এইগুলোকে বলা হয় এনটিপিসি। এনটিপিসির ফুল ফর্মটা কি? নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি, মানে এটা সম্পূর্ণ নন টেকনিক্যাল। এই নন টেকনিক্যালের মধ্যে ভালো করে শোনো, 2 আর 3-এর জন্য এইচএস লাগে, আর 5, 4, 5, 6-এর জন্য গ্র্যাজুয়েশন লাগে। মোটামুটি যারা আমাদের মধ্যে গ্র্যাজুয়েশন স্টুডেন্ট রয়েছে, তারা 1 থেকে 6 সব পরীক্ষা দিতে পারবে। যারা এইচএস পাস তারা 1, 2, 3 পারবে। যারা মাধ্যমিক পাস তারা শুধু একটা পারবে, কিন্তু প্রত্যেকটার জন্য অঙ্ক আর রিজনিং এর তুখর হতে হবে। এটাই একটা পরীক্ষা যেখানে 1 বিন্দু ইংলিশ না জানলেও চলে, ঠিক আছে? তো যাদের লক্ষ্য আছে ম্যাথে, যারা ম্যাথ রিজনিং এ যারা স্ট্রং, আর কি বলবো, মানে একটু যারা কারেন্ট অ্যাফেয়ার্সে দক্ষ, তারা এগুলো খুব ইজিলি ক্র্যাক করতে পারে। তারপর আলোচনা আমি করে দেবো যে প্রিলিমিনারি পরের ধাপগুলো কি আছে। এনটিপিসির ক্ষেত্রে টায়ার 2 আছে, টাইপিং টেস্ট আছে, সাইকো টেস্ট আছে, আর লেভেল 1-এর ক্ষেত্রে ছোটা আছে, কোনো হাইট টাইট ওয়েট টোয়েটে কোনো ব্যাপার নেই, ঠিক আছে? স্যার ক্লার্কশিপের এক্সাম কবে হবে, মানে হতে পারে? অগাস্ট সম্ভাবনা রয়েছে, এখনো সম্পূর্ণ তথ্য বা অফিসিয়াল তথ্য নেই। অগাস্টে হওয়ার সম্ভাবনা আছে। জুলাইয়ের লাস্ট উইকে মিসলেনিয়াস, আর অগাস্টে হচ্ছে ক্লার্কশিপ হওয়ার সম্ভাবনা আছে, ঠিক আছে? বলি স্যার, এএলপি তে কি শুধু ইলেকট্রিক্যাল আর মেকানিক্যাল ট্রেডই থাকবে? এএলপিতে আইটিআই লাগে, ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ব্যাপার নয়, আইটিআই হয়, ডিপ্লোমা হয়। ওকে। আর ডিপ্লোমা কি কম্পিউটার সায়েন্স থাকে? না না, ওরকম কোনো আমি দেখিনি, তবে নোটিফিকেশনটা একবার দেখতে হবে। এখন আর ফর্ম ফিল আপ করার স্কোপ নেই, এটা হচ্ছে যারা ফর্ম ফিল আপ করা হয়ে গেছে মেবি। এটা আমাকে একটু দেখতে হবে নোটিফিকেশনের ব্যাপারটা, আমি এটা দেখে আমি তোমাকে যা বলতে পারবো। এএল পেপারটা আমার এই মুহূর্তে খেয়াল নেই, ঠিক আছে? চল, এতটাই তাহলে আজকে।